একটু ভেবে দেখুন তো, সালটা ২০২৬, মধ্যপ্রাচ্যে বিরাট এক যুদ্ধ বেঁধে গেছে। কিন্তু এই যুদ্ধের একটা অদ্ভুত ব্যাপার আছে, যা আমেরিকান মিডিয়া থেকে শুরু করে সবাইকেই ভাবাচ্ছে। আর সেটা হলো, এই যুদ্ধটা ঠিক কেন শুরু হলো তার কোনো পরিষ্কার উত্তরই কারো কাছে নেই। হ্যাঁ, এই সংঘাতটা কিন্তু অতীতের আর ১০টা যুদ্ধের মতো নয়। এটা শুরু হয়েছে কোনো পরিষ্কার বা সাজানো গোছানো কারণ ছাড়াই, যে কারণে সবাই যেন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটাই। আখির এই যুদ্ধ কেন শুরু হলো? তাহলে চলুন এই সংঘাতের পেছনের কারণগুলো এক এক করে খুঁজে বের করার চেষ্টা করা যাক। পার্থক্যটা সহজে বুঝতে হলে ২০০৩ সালের ইরাক যুদ্ধের কথা ভাবা যাক। তখন দেখুন, সাদ্দাম হোসেন, গণবিধ্বংসী অস্ত্র বা সরকার পরিবর্তনের মতো বেশ কিছু নির্দিষ্ট কারণ দেখানো হয়েছিল। যদিও পরে সেগুলো ভুল প্রমাণিত হয়, কিন্তু কারণ একটা ছিল। কিন্তু ২০২৬ সালে ইরান যুদ্ধের দিকে তাকালে কি দেখা যায়? কারণের জায়গাটা একদম ফাঁকা, কিচ্ছু নেই। তো এই যে একটা ফাঁকা জায়গা, এটা কিভাবে পূরণ করার চেষ্টা করা হলো? মার্কিন প্রশাসন শেষমেশ কিছু কারণ তো দেখালো। চলুন সেই কারণগুলোই একটু কাটাছেড়া করে দেখি। তো প্রথম যে কারণটা দেখানো হলো, সেটা হলো ইরান নাকি পারমাণবিক বোমা বানানো থেকে আর মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিল। মানে এমন একটা হুমকি যেটা এখনই মোকাবেলা করা দরকার। কিন্তু এই কথাটা কি নতুন কিছু? এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গত ৩০ বছর ধরে, সেই ১৯৯২ সাল থেকে শুরু করে বারবার একই কথা বলা হয়েছে যে ইরান পারমাণবিক বোমা বানানোর খুব কাছাকাছি চলে এসেছে। মানে মূল কথা হলো, এই আসন্ন হুমকির কার্ডটা কিন্তু বহু দশক ধরে খেলা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় কারণটা ছিল ইরানের মিসাইল। বলা হচ্ছিল তাদের ব্যালিস্টিক মিসাইল তৈরির যে ক্ষমতা, সেটা একটা বিশাল বড় হুমকি, যা তাদের অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। আর এই হুমকির সপক্ষে সিনেটর মার্কো রুবিওর দেওয়া সংখ্যাগুলো তো রীতিমতো অবাক করার মতো। তার মতে, ইরান যেখানে মাসে প্রায় ১০০টা ব্যালিস্টিক মিসাইল বানাতে পারে, সেখানে আমেরিকা মাত্র ৬টা প্রতিরক্ষা ইন্টারসেপ্টর তৈরি করে। এই হিসাব যদি সত্যি হয়, তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এত শক্তিশালী একটা প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ জেতাটা কি আসলেই এত সহজ? তৃতীয় কারণটা ছিল বেশ ব্যক্তিগত। বলা হলো প্রেসিডেন্টকে নাকি ইরান গুপ্ত হত্যার চেষ্টা করেছিল, আর এই যুদ্ধটা তারই প্রতিশোধ। কিন্তু মজার ব্যাপার হলো, খোদ ট্রাম্প নিজেই যুদ্ধের আগে এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ফোন চেক করে দেখা হোক আসলেই কোনো কানেকশন আছে কিনা। অথচ এফবিআই বা সিআইএ কেউই কিন্তু ইরানের কোনো যোগসাজশ খুঁজে পায়নি। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন? খোদ মার্কিন সরকারের ভেতরেই দুই রকম কথা শোনা যাচ্ছিল। হোয়াইট হাউস যখন বলছে প্রতিরোধমূলক হামলা চালানোটা খুব জরুরি ছিল, ঠিক তখনই পেন্টাগন জানাচ্ছে ইরানের দিক থেকে সেরকম কোনো আসন্ন হুমকি ছিলই না। তো এতক্ষণ তো আমরা কারণগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি আমেরিকার রণকৌশলটা আসলে কি ছিল, আর কোথায় তারা মারাত্মক ভুলটা করে বসল। এই বিষয়টা বুঝতে হলে আমাদের একটা টার্ম জানতে হবে, ডেঞ্জারাস ভিক্টরি বা বিপজ্জনক বিজয়। এর মানে হল কোনো একটা সহজ জয় যখন ভবিষ্যতের জন্য ভুল আত্মবিশ্বাস তৈরি করে দেয়। ভেনেজুয়েলার ঘটনাটা ছিল ঠিক তেমনই একটা বিপজ্জনক বিজয়, যেটা ইরানের ক্ষেত্রে আমেরিকার আত্মবিশ্বাসকে অতিরিক্ত বাড়িয়ে দিয়েছিল। আমেরিকার মূল কৌশলগত ভুলটা ছিল ইরানের সর্বোচ্চ নেতাকে বোঝার ক্ষেত্রে। তারা ভেবেছিল তিনি বুঝি আর 10টা স্বৈরা শাসকের মতোই, তাকে হত্যা করতে পারলেই পুরো দেশ ভেঙে পড়বে। কিন্তু তিনি তো শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, ছিলেন একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা, অনেকটা শিয়াদের পোপের মতো। তার মৃত্যুতে মানুষ হতাশ হওয়ার বদলে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে ওঠে। ফলে যা হওয়ার কথা ছিল তার ঠিক উল্টোটা হল। ইরানে কোনো বিক্ষোভ হল না, বরং শহরের চত্বরগুলো লোকে লোকারণ্য হয়ে গেল। আমেরিকার এই হামলাটা আসলে বুমেরাং হয়ে তাদের জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করে দিল। এটা আসলে এটাই প্রমাণ করে যে ইরানি সমাজ ব্যবস্থা সম্পর্কে আমেরিকার ধারণা কতটা ভাষা ছিল। কিন্তু পুরো ছবিটা দেখতে হলে আমাদের মুদ্রার অপর পিঠও দেখতে হবে। মানে ইরানের নিজেরও কিছু কৌশলগত ভুল ছিল, যার কারণে তারা এত সহজে একটা টার্গেটে পরিণত হয়েছিল। ইরান বেশ কয়েকটা বড় ভুল করে বসেছিল। যেমন ধরুন, তারা কূটনৈতিকভাবে একদম একা হয়ে পড়েছিল। রাশিয়া বা চীনের মতো দেশগুলো থেকে দূরে সরে গিয়েছিল। তুরস্কের মতো প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছিল। আর সবচেয়ে বড় কথা, কোনো শক্তিশালী প্রতিরক্ষা জোট তারা গড়তেই পারেনি। এমনকি তাদের সংবিধানেও বিদেশি সেনার উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা ছিল, যা বিপদের সময় সাহায্য পাওয়াটা কঠিন করে তোলে। যুদ্ধের আগের কয়েক বছরে যখনই ইরানের উপর কোনো হামলা হয়েছে, যেমন ধরুন কাসেম সুলেইমানির হত্যাকাণ্ড বা তাদের বিজ্ঞানীদের হত্যা, ইরানের কর্মকর্তাদের মুখ থেকে একটাই কথা বারবার শোনা যেত। বারবার এই প্রতিশোধ নেওয়া হবে বলার পরেও যখন কিছুই করা হলো না, তখন এটা আসলে তাদের দুর্বলতাকেই সবার সামনে তুলে ধরেছিল।
আর এর ফলেই তাদের শত্রুরা কোনো বড় ধরনের প্রতিশোধের ভয় ছাড়াই এই অঞ্চলে তাদের মিত্রশক্তিগুলোকে একে একে শেষ করে দেওয়ার সুযোগ পেয়ে যায়। আচ্ছা, এবার চলুন একটু বড় পরিসরে ভাবি, এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির মানচিত্রটা কিভাবে বদলে যাচ্ছে। এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে। প্রথমত, উপসাগরীয় দেশগুলো যারা আমেরিকার মিত্র ছিল, তারা দেখল আমেরিকা তাদের রক্ষা করতে পারল না। তখন স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন তুলছে, এমন জোটের থেকে লাভ কি? আর এর ফলেই জন্ম নিচ্ছে একটা নতুন জোটের সম্ভাবনা, যার কেন্দ্রে থাকতে পারে তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তানের মতো দেশগুলো। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আধুনিক যুদ্ধক্ষেত্রে আসল রক্ষাকবচ কি? তাহলে এমন কোনো অস্ত্র যা আসলে কেউ কোনোদিন ব্যবহারই করতে চায় না। ইরানের আজকের এই পরিণতির পেছনে কি তাদের পারমাণবিক অস্ত্র না বানানোর সিদ্ধান্তই দায়ী? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।